বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং ইনচার্জদ্বয় দিবা এবং প্রভাতী, অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা। আর চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য রইল শুভকামনা। আজকের ক্লাসটি শুধু তোমাদের জন্যই নয়, এটা 4 থেকে 3 থেকে শুরু করে 9, 10 পর্যন্ত সব ক্লাসেই বেসিক হিসাবে কাজে লাগবে। কিন্তু আজকের ক্লাসটা বিশেষভাবে তোমাদের জন্যই আমি উৎসর্গ করছি। আজকে আমরা জ্যামিতির কিছু বেসিক বিষয় শিখব। তোমরা অনেক সময় দেখা যায় জ্যামিতি বিষয়টা পড়ো, কিন্তু ছোটোখাটো কিছু ত্রুটি থাকে, যে ত্রুটিগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের পাঠের শিরোনাম জ্যামিতি। তোমরা তো জানো যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ আমরা যদি লিখি এরকম হবে যে, যার অর্থ হলো ভূমি আর মিতি, মিতি অর্থ পরিমাপ। তো যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। তোমরা জানো মিশরে নদীর অববাহিকা প্রতি বছর পল্লী পড়ে এই জমিগুলো, ওখানে যে জমিগুলো ছিল, তাদের এই জমিগুলো মিশে যেত। অর্থাৎ আমি তোমাদের বোঝাচ্ছি এরকম, যেমন মনে করো একজনের জমি আছে ত্রিভুজাকার, একজনের জমি আছে এরকম, আর একজনের জমি ছিল এরকম, আর একজনের জমি ছিল এরকম। তো অনেক মানুষের জমি জমা থাকে। এই জমির এই আইলগুলো, অর্থাৎ এই সীমানাগুলো, বর্ডারগুলো, এটাকে আইল বলা হয়। যারা গ্রামে আছো তারা বুঝবে। এই আইলগুলো কী হতো, পলির অববাহিকায় মিশে যেত, অর্থাৎ ঢেকে যেত। তখন জমিগুলো আবার খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যেত। তখন ওই সময়ের বিজ্ঞানী ইউক্লিডস, আর্কিমিডিজ, আরও অনেকে আছে, সব এরকম আবিষ্কার করেছে যে জমিকে কিভাবে খুঁজে বের করা যায়। তোমরা যখন সপ্তম শ্রেণীতে পড়বে তখন বুঝবে একটা নির্দিষ্ট ত্রিভুজ কীভাবে আঁকা যায়, একটা নির্দিষ্ট চতুর্ভুজ কীভাবে আঁকা যায়। অর্থাৎ আমরা নির্দিষ্ট পরিমাণ জমিকে খুঁজে বের করতে পারবো। তো তোমাদের জন্য সেটা এইটা কেমন দেখতে বলো তো? এটি ত্রিভুজাকার, এটি আয়তাকার, এটি তোমার ট্রাফেজিয়াম আকৃতির, এটি চতুর্ভুজ আকৃতির, মানে এক একটা কিন্তু এক এক রকম আকৃতির আছে। এই যে জমি, এই জমিগুলো আমরা মাপজোপের জন্য এই জ্যামিতির উদ্ভব হয়েছে। এই জন্য জ্যামিতিকে আমরা বলি যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ সম্পর্কিত হিসাব নিকাশ থেকেই জ্যামিতির উদ্ভব হয়েছে। তাহলে আমরা সেই জ্যামিতি নিয়ে আলোচনা করছি। দেখো, ভূমি আলোচনা মানে কি, আমাদের সার্বিক আমরা যেখানে জীবনযাপন করি, জমি জমা আমাদের হিসাব নিকাশ করতে হয়, সেখান থেকেই কিন্তু জ্যামিতির উদ্ভব হয়েছে। তাহলে এটা আমাদের ত্রিভুজাকার, এটা প্রায় বর্গাকারের মতোই, এটা আয়তাকার। এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই যে আমি একটি ফোঁটা দিলাম, যেটাকে আমাদের গণিতের ভাষায় বিন্দু বলে, যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থিতি আছে, অর্থাৎ অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। এই বিন্দুর একটা নাম দিলাম এ। এই দিকে আমি আরেকটি বিন্দু দিলাম, যেটার নাম দিলাম বি। এই বিন্দু দুটি যদি আমি স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দেই, তাহলে এটার নাম হবে রেখাংশ। এটার নাম কি হবে? রেখাংশ। এই রেখাংশের কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তোমাদের জ্যামিতি যখন আঁকতে বলে তখন নির্দিষ্ট পরিমাপ বলা থাকে। মনে করো যে এরকম থাকতে পারে 5 সেমি, সিএম অর্থাৎ সেন্টিমিটার, 5 সেমি, 7 সেমি, 2 সেমি, এরকম পরিমাপ বলা থাকে। সেই পরিমাপের মতোই কিন্তু তোমার জ্যামিতিটা আঁকতে হয়। আর যদি আমাদের এরকম হতো, দেখো এদিকেও একটা তীর চিহ্ন দেওয়া আছে, এদিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এখানে আমি একটা বিন্দু দিয়ে নাম দিয়ে দিতে পারি, অথবা এই পাশে একটা দিয়ে দিলাম বি। এটা নির্দিষ্ট নাই, এদিকে কিন্তু নির্দিষ্ট নাই। এটাকে বলা হবে রেখা, যেটা দুই দিকে তীর চিহ্ন থাকবে, অর্থাৎ এর দৈর্ঘ্যটা নির্দিষ্ট নয়, সেটা হবে রেখা। আর একটা তোমাদের জানা দরকার, সেটা হলো, মনে কর একদিকে তীর আছে, একদিকে তীর চিহ্ন আছে, তার মানে এই দিকটা ফিক্সড, এখান থেকে শুরু হবে, এদিকে শেষ হবে কোথায় জানা নেই। তাহলে এটা হবে আমাদের রশ্মি।
এই তিনটি জিনিস দিয়ে আমরা কী করব, কোণ সৃষ্টি করব, ত্রিভুজ সৃষ্টি করব, ত্রিভুজ তারপরে চতুর্ভুজ, তখন আমাদের বাহুটা কিন্তু আবার নির্দিষ্ট হয়ে যাবে। তো আমরা দেখো প্রথমেই একটি চিত্র তৈরি করলাম, যে চিত্রে এটার নাম দিই আমি এ, এইখানে বি, এইখানে সি। এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি, ইচ্ছা করলে ক খ গ দিতে পারো, তোমার ইচ্ছা মতো দিতে পারবে, তবে যেটা দিবে সেটাই কিন্তু লিখতে হবে। তো আমি দিলাম এ বি সি। তো এ বি, এখানে একটা রশ্মি, আবার বি সি একটা রশ্মি, যে বিন্দুতে মিলেছে এই বি বিন্দুতে, তাহলে কোনটা আমাদের কোথায় সৃষ্টি হয়েছে, বি বিন্দুতে কিন্তু কোণ সৃষ্টি হয়েছে। তাহলে এইটাকে আমি যদি লিখতে চাই, লিখব চিত্রে কোণ এ বি সি, চিত্রে কোণ এ বি সি, অর্থাৎ এই বি বিন্দুতে কোণ হয়েছে, এই বি বিন্দুটা কিন্তু মাঝখানে থাকতে হবে। তোমরা অনেকে এভাবে লেখো কোণ এ সি বি অথবা কোণ সি এ বি, এভাবে লিখলে কিন্তু হবে না। আবার যদি এইভাবে লেখো সি বি এ, সি বি এ, তখন কিন্তু আবার হবে, এটা হবে। কারণ আমার দেখো সি বি এ অর্থাৎ বি বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে, সেটা আমি যদি লিখি হবে, অথবা এ বি সি, এখানে বি বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে, তাহলে এটা হবে এ সি বি, অর্থাৎ এ এরপরে সি, এখানে আসার দেখো কোনো কিছু নাই, এ থেকে সি, সি থেকে বি, তাহলে এটা আমার হবে না, এটা আমার হবে না। তোমরা লেখার সময় একটু খেয়াল করে লিখবে। আর যেহেতু আমি এটাকে কোণ নির্দেশ করছি এ বি সি, তাহলে এই কোণের চিহ্নটা তোমরা অবশ্যই লিখবে, এই কোণের চিহ্নটা না দিলে লিখলে কিন্তু হবে না। তোমরা অনেক সময় এরকম লেখো এ বি সি, শুধু এ বি সি দিয়ে কিন্তু কিচ্ছু বোঝাবে না। তো এ বি সি কোণের চিহ্ন দিতে হবে। আর একটা কাজ তো করো, তোমরা অনেক সময় দেখো এই ছোট ছোট কিছু ভুল হয়, তাহলে তোমরা সবই পারো, তোমরা কিন্তু সবই পারো। আমি দেখছি তোমাদের খাতা এরকম, তোমাদের সব ঠিক আছে, কিন্তু ছোটোখাটো কিছু ভুল আছে, তোমরা এরকম দিয়ে দাও এ কমা বি কমা সি একটি কোণ, একটি কোণ। তো এরকম লিখলে কিন্তু হবে না, এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু। আমি প্রথমেই লিখেছিলাম এই যে এরকম লিখেছিলাম, দেখো এ, আর এই পাশে একটা ফোঁটা দিয়ে লিখেছিলাম বি, এই যে এইটা হলো বিন্দু, এটি হলো বিন্দু। তো এরকম যদি তুমি কমা কমা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে বিন্দু বোঝাবে, তাহলে আমার কোণ সৃষ্টিও হবে না, ত্রিভুজ সৃষ্টিও হবে না। তো এইভাবে তোমরা দিবে না, তোমরা যেভাবে দিবে সেটা হলো লিখবে কোণ এ বি সি, অথবা একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, যখন যে কোণ আসে সে কোণটা লিখবো। আমরা একটু ধারাবাহিকভাবে আসতেছি, দেখো। তাহলে আমি এই জিনিসটা মুছে ফেললাম। এবার আসো, প্রথমে আমি কোণ থেকে শুরু করি, অথবা ত্রিভুজ থেকে শুরু, তাহলে সুবিধা হবে বেশি। ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজকে আমরা প্রধানত দুটি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। একটি হলো বাহুবেদী ত্রিভুজ, একটি হলো বাহুবেদী ত্রিভুজ, বাহু বেদে ত্রিভুজ। আরেকটি অংশ আমার হবে হলো কোণের উপর নির্ভর করে, কোণ বেধে ত্রিভুজ। বাহুর উপর ভিত্তি করে, অর্থাৎ বাহু বেধে ত্রিভুজ, কোণ বেধে ত্রিভুজ। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগের মধ্যে প্রথমটা আছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তারপরে দিলাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বিবাহু ত্রিভুজ। তারপর একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এরপরে কোণের উপর ভিত্তি করে, এটা আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, দেখো। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো, প্রথমে আমরা সূক্ষ্মকোণীটা দিয়ে দেই, সূক্ষ্মকোণী।
কোণী ত্রিভুজ। তারপরে দিব আমরা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এরপরেরটা স্থূলকোণী ত্রিভুজ, দন্তের সহায়তা হয় দীর্ঘ স্থূলকোণিক ত্রিভুজ, কোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখো ত্রিভুজ যখন আঁকবো তখন আমাদের যে শর্তগুলো থাকে সেগুলো একটু মাথায় রাখতে হবে। যে কোনো ত্রিভুজ আঁকলে কিন্তু হচ্ছে না। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করলাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার কোণের উপর ভিত্তি করেই ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ এই 3 ভাগে ভাগ করছি। এবার আসো সমবাহু ত্রিভুজ। সম মানে কি? সম মানে সমান, এই সম মানে সমান, বাহু মানে বাহু, অর্থাৎ সমান বাহু। যে ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজে কয়টা বাহু থাকে বলো তো? ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি শীর্ষবিন্দু থাকে, 3টি কোণ থাকে। তো বাহু থাকছে আমাদের 3টি। তাহলে এখানে সমবাহু বলছে, তাহলে ত্রিভুজ আঁকার জন্য যেহেতু আমার 3টি বাহু দরকার, তাহলে সবগুলো বাহু কি হবে? সমান হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজ হবে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান, 3টি বাহু সমান হবে। তাহলে সেই চিত্রটা হবে আমাদের সমবাহু ত্রিভুজ। মোটামুটি এই বাহু, এটা যদি আমি নাম দিই এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। যদি এ থেকে বি এর দৈর্ঘ্য, বি থেকে সি এর দৈর্ঘ্য এবং এ থেকে সি এর দৈর্ঘ্য সবগুলো দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমাদের এই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। এইভাবে আমরা মেপে 3টি বাহু সমান দিব, তারপরে নিচে লিখে দিব চিত্রে এ বি সি, এ বি সি একটি কি? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে কি করলাম? যখন আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে বলবে 3টি বাহু সমান নিয়ে এভাবে আমরা লিখব, তারপর লিখব চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরপরে যদি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বলে, যা বলে আমরা সেটা লিখে দেব। তবে সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু কিন্তু সমান হতে হবে। এরপর আসে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সম মানে সমান, দ্বি মানে কি? দ্বি মানে 2, অর্থাৎ 2টি বাহু সমান। আমরা তো জানি ত্রিভুজে 3টি বাহু থাকে, এখানে বলছে সমদ্বি অর্থাৎ 2টি বাহু সমান। তাহলে আরেকটি বাহু কি হবে? অসমান হবে। অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু, যে কোনো 2টি বাহু যদি সমান হয়, আরেকটি বাহু যদি অসমান হয়, তাহলে ওই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা তোমরা মোটামুটি মেপে আঁকবে। চিত্রটা দেখতে মোটামুটি এরকম হবে, এ বি সি। আরও অনেকভাবে আঁকতে পারো, আমি বলতে চাচ্ছি এ বি আর এসির দৈর্ঘ্য যেন সমান হয়। তাহলে এটা নিচে আবার লিখে দিবে, তোমরা অনেক সময় লিখো না নিচে কি, এটা কি আঁকলা সেটা লিখতে হবে। চিত্রে এ বি সি একটি কি? একটি, নিচে লিখে দিই আমি, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু কি আছে? সমান আছে। আর বিসি বাহুটা কিন্তু সমান নাই। বিসি বাহুটা এ বি এবং এসি থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, কিন্তু এ বি এবং এসি যেন সমান থাকে, তাহলে সেটা আমাদের হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটি আছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা ইতিমধ্যে কল্পনা করে ফেলেছো বিষমবাহু ত্রিভুজটা কেমন হবে। যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু সমান, সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু সমান, সমদ্বিবাহু 2টি বাহু সমান, আর বিষম মানে কি? সবগুলো অসমান, কোনো বাহু একটার সাথে আরেকটা কি হবে না? মিলবে না। তাহলে একই রকমভাবে আমাদের সমবাহু ত্রিভুজের চিত্রটা হবে, 3টি বাহু 3 রকম হবে। যে পরিমাপটা তোমার বলা থাকবে সেই পরিমাপে আঁকবা, কিন্তু 3টি বাহুর পরিমাপ কিন্তু 3 রকম দেওয়া থাকবে। একটু খেয়াল করবা, যখন তোমাকে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, যদি দেখো যে 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম দেওয়া আছে, তাহলে তুমি বুঝবে এটা কেমন ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। আবার যদি বলে যে 2টি বাহুর পরিমাপ দেওয়া আছে আর একটু অন্যরকম দেওয়া আছে, তাহলে বুঝবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি দেখো শুধু একটা বাহু বলা আছে, ত্রিভুজ আঁকতে বলছে, তাহলে তুমি বুঝবে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সবগুলো বাহু সমান হবে। এরপর আসো কোণের ভিত্তিতে। তাহলে বাহুর ভিত্তিতে এটার চিত্র তোমরা আঁকতে পারবা, আমি আশা করছি তোমরা আঁকতে পারবা। 3টি বাহু 3 রকম হবে,
তিনটির বাহুর দৈর্ঘ্য যাতে সমান না হয়। এরপর আসো কোণ বেধে ত্রিভুজ। কোণ বেধে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটি সূক্ষ্মকোণী, একটি সমকোণী আর একটি স্থূলকোণী। সূক্ষ্মকোণী আমরা যখন কাজ করি, ছোট ছোট কাজ করি, তখন এটাকে বলে না অতি সূক্ষ্ম কাজ। সূক্ষ্ম মানে কি? ছোট। সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কাজ। এত সূক্ষ্ম কাজ করা যায় বা এত সূক্ষ্ম করে হিসাব নিকাশ করতে হয়। সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে ছোট। এখন ছোট মানে কার থেকে ছোট? এই কোণটা সূক্ষ্মকোণী, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আগে কোণ হতে হবে, কোণটা হতে হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা হবে কার থেকে সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। সমকোণী ত্রিভুজের থেকে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি কোণ কম হয়, কোনো কোণের পরিমাণ যদি, কোনো ত্রিভুজে একটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি থেকে কম হয়, তখন এটা হবে সূক্ষ্মকোণী হবে। একটু কিন্তু ভুল আছে, খেয়াল করো। আমি এখানে একে দেখাচ্ছি তোমাদের। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। মনে করো এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম। তো সূক্ষ্মকোণ হলো, তাহলে এটা হয়ে গেল আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে কিন্তু আমি বলছি তিনটি কোণই সূক্ষ্মকোণ বলতেছি, খেয়াল করো। এ কোণটা সূক্ষ্মকোণ, বি কোণটা সূক্ষ্মকোণ, সি কোণটা সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটি কোণে আমার সূক্ষ্মকোণ হতে হবে। কেন তিনটি কোণ সূক্ষ্মকোণ হতে হবে একটু পরে বলছি। এবার আসো সমকোণ, অর্থাৎ একটি স্কেল ধরে সুন্দর করে রাখবে, একটি বাহুর উপর আরেকটি বাহু যদি দণ্ডায়মান থাকে, সোজা থাকে, তাহলে এরকম যদি ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজটা হবে আমাদের কি হবে? এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এ বি সি, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি, কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হলে ওই ত্রিভুজটা হবে সমকোণ ত্রিভুজ। একই রকমভাবে স্থূলকোণী ত্রিভুজেও একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি, মানে বিসি বাহুর উপর এসি বাহু সোজা দণ্ডায়মান না, একটু হেলে আছে, তো 90 ডিগ্রি থেকে বেশি আছে, তাহলে এটি আমাদের স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী মানে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে স্থূলকোণী ত্রিভুজ। দুটি জিনিসের মধ্যে একটু খেয়াল করো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণ ত্রিভুজ বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে। কিন্তু এখানে আসলে কিন্তু আমরা একটু চেঞ্জ করে বলছি, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। এখানে আমি তিনটি কোণ কেন বলছি দেখো, এখানে এই কোণটা সমকোণ ঠিক আছে, কিন্তু এই কোণটা কি? সূক্ষ্মকোণ। এই পাশেরটাও কিন্তু সূক্ষ্মকোণ। আবার এদিকে আসো, দেখো এখানে এটা 90 ডিগ্রি থেকে বেশি অর্থাৎ স্থূলকোণ, কিন্তু এই পাশেরটা কিন্তু সূক্ষ্মকোণ, এই পাশেরটা কিন্তু সূক্ষ্মকোণ। তার মানে আমি সূক্ষ্মকোণ, যদি একটা কোণ সূক্ষ্মকোণ থাকে, এটা দেখেই আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো না। যদি বলতে পারতাম তাহলে এটাও কিন্তু সূক্ষ্মকোণী হতো, কারণ এখানে সেই কোণটা সূক্ষ্মকোণ আছে, এখানে বি কোণটা সূক্ষ্মকোণ আছে। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে গেলে আমার তিনটি কোণই দেখতে হবে, অর্থাৎ তিনটি কোণে 90 ডিগ্রি থেকে কম হতে হবে। তিনটি কোণে যদি 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে সেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর তিনটি কোণের মধ্যে একটি কোণ যদি 90 ডিগ্রি সমান হয়ে যায়, তখন ওটি হবে সমকোণী ত্রিভুজ। আর একটি কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তাহলে হবে ওইটা হবে স্থূলকোণী ত্রিভুজ। এবার আমি এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে তোমাদের চিত্রগুলো আঁকার একটি কৌশল দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমার যে বাহুর পরিমাপ বলা আছে, মনে করো প্রথমে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো। প্রথমে একটি সূক্ষ্মকোণ আঁকবো, যত ডিগ্রি বলা থাকে তত ডিগ্রি আমি প্রথমে আঁকবো। মনে করো এরকম একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণ। তো এইটা 90 ডিগ্রি থেকে কম, এই কোণটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে এই কোণটা যদি আমি এই বাহুটা এদিক থেকে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেই, তাহলে একটা কি হয়ে যাবে? ত্রিভুজ হয়ে যাবে। এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ, এই কোণটাও 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ, তাহলে আমাদের এ বি সি হলো একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা কিন্তু চিত্রে এরকম লিখে দেব, চিত্রে এ বি সি একটি কি? একটি সূক্ষ্মকোণী
ত্রিভুজ। প্রথমে লিখবো আমরা চিত্রে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে যদি আমাদের বৈশিষ্ট্য বলে তাহলে বৈশিষ্ট্য লিখবো। তোমরা অনেকে অঙ্কন প্রণালী করো, তোমাদের প্রশ্নে যেটা চাই সেটা কিন্তু করতে হবে, সেই কাজটাই মেন। তোমাকে চিত্র আঁকতে বলবে তুমি চিত্র আঁকবে, তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলবে তুমি বৈশিষ্ট্য লিখবে, তোমাকে যেটা বলে তোমরা সেটাই করবে। আরেকটি কথা তোমাদের বলে রাখা দরকার, তোমরা অনেক সময় এই যদি 1 নং প্রশ্নের উত্তরটা বাদ দিয়ে তুমি 5 নং প্রশ্নেরটা প্রথমে দাও, তো সেটাকে কিন্তু 1 নং প্রশ্নের উত্তর লিখবে না। 5 নংটা যদি তুমি আগে লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই, সেটাকে 5 নং প্রশ্নের উত্তরই লিখবে। অনেক সময় তোমরা দেখা যাবে এটা আগে লেখো দেখে 1 নং, মনে মনে ভাবো এটা আমি আগে লিখছি তাহলে এটা 1 নং। তোমার ভাবা কিন্তু এখানে প্রশ্ন যেটা বলছে সেটা তুমি ফলো করবে। আচ্ছা, আমরা এভাবে এঁকে ফেললাম কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন যদি আমাদের একটা কোণ স্থূলকোণ হয়, মনে করো 90 ডিগ্রি থেকে বেশি, এইটা আমার একটা কোণ আছে 90 ডিগ্রি থেকে বেশি, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি। 90 ডিগ্রি থেকে বেশি কিভাবে বুঝলাম? এইটার উপরে দেখো এটা সোজা দাঁড়ানো নাই, কিন্তু একটু বাঁকা আছে, তার মানে 90 ডিগ্রি হবে, সোজা দাঁড়ানো হলে 90 হবে, তার থেকে একটু বেশি। তাহলে এই বিন্দুগুলো যে বাকি দুইটা বিন্দু আছে উপরের দিকে এই পাশে যোগ করে দিলাম, তাহলে আমি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এটার নাম যদি, আচ্ছা তোমরা ক খ গ এরকমও দিতে পারবে, কিন্তু আমি এ দিলাম, এটা বি দিলাম, আর এটা সি দিলাম। তাহলে এখানে একটি কোণ আমি কি কোণ পেয়েছি? স্থূলকোণ। তাহলে চিত্রে এ বি সি একটি কি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। যেহেতু আমাদের একটি কোণ স্থূলকোণ, তাহলে আমরা এটা স্থূলকোণী ত্রিভুজ। একই রকম ভাবে এটা থেকে আমি আবার সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। সমকোণ ত্রিভুজ আঁকার জন্য মনে করো যে ওই একটি বাহুর উপর আরেকটি বাহু সোজাভাবে দণ্ডায়মান হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে একটি কোণের পরিমাণ। এইটার উপরে সোজা দাঁড়ানো আছে, এটা হলো 90 ডিগ্রি। এখন আমি যদি এই দুটি বিন্দু যোগ করে দেই, দুটি রশ্মির প্রান্ত বিন্দু যোগ করে দেই, তাহলে আমাদের এটার নাম এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। আবারও লিখতে পারি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তোমরা এখানে ত্রিভুজ চিহ্ন দিতে পারো, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, অথবা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমি এখানে লিখে দিচ্ছি, তুমি সংকেত দিয়েও লিখতে পারো। ত্রিভুজের সংকেত কিন্তু এই যেরকম, এরকম দিয়েও লিখতে পারো তুমি, অথবা ভাষায় লিখে দিলেও হবে, কিন্তু এর মাঝে মাঝে কমা দিও না, কিন্তু ভুল করেও কমাটা দিবা না, ঠিক আছে? আশা করি এরপরে তোমরা আর কেউ কমা দিবা না। যদি দাও তাহলে আমি মনে করবো তুমি আমার কথাটা মনে রাখো নাই। ঠিক আছে, আমরা তাহলে ত্রিভুজের প্রকারভেদ দেখলাম। ত্রিভুজ আমাদের প্রথমত 2 ভাগে ভাগ করলাম, বাহুর উপর ভিত্তি করে আর কোণের উপর ভিত্তি করে। বাহুর উপর ভিত্তি করে কয় প্রকার পেয়েছিলাম মনে আছে? 3 প্রকার। আর কোণের উপর ভিত্তি করে পেয়েছিলাম 3 প্রকার। বাহুর উপর ভিত্তি করে কি কি পেয়েছিলাম বলো তো দেখি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটি কি বিষমবাহু ত্রিভুজ। এবং কোণের উপর ভিত্তি করেও আমরা 3 প্রকার পেয়েছিলাম। একটি প্রথমে লিখেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ, পরে লিখেছিলাম সমকোণী ত্রিভুজ, এরপরে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ আমরা আঁকলাম। এরপরে আমাদের আরও কিছু বিষয় আছে, যেমন চতুর্ভুজ, আয়তাকার, আয়তক্ষেত্র, বর্গ। দেখো মনে করো যে মনে করো এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র। এটা কেমন ক্ষেত্র বলো তো? এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি। এটা আমাদের, আমি যে চিত্রগুলো আঁকছি এগুলো কিন্তু তোমার শুধুমাত্র আনুপাতিক চিত্র এবং সংজ্ঞার জন্য। যখন তোমার নির্দিষ্ট পরিমাপ বলা থাকবে তখন কিন্তু নির্দিষ্ট পরিমাপ দিয়ে আঁকতে হবে। তো এই চিত্রটা দেখতে কেমন? এই বাহু, এবি বাহু,
বিসি বাহু, বি থেকে সি বাহু, সি থেকে ডি বাহু, আবার এ থেকে ডি বাহু, সবগুলো বাহু দেখতে সমান, সবগুলো বাহু সমান এবং সমান্তরাল, সবগুলো বাহু সমান। এবং এই দেখো বিসি বাহুর উপর এডি বাহুটা, এবি বাহুটা কি সোজা দাঁড়ানো আছে, তাহলে এখানে কত ডিগ্রি কোণ আছে? একটু আগে বলেছিলাম সোজা দাঁড়ানো থাকলে কত ডিগ্রি কোণ থাকে? 90 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা সমকোণ। তো এখানেও তো আমার ঠিক একটা সোজা দাঁড়ানো আছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। একই রকমভাবে এটা নিচ দিকে, এখানেও একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি। তাহলে সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ যদি হয়, তাহলে ওই চিত্রটাকে কি বলে বলো তো? সবগুলো কোণ 90 ডিগ্রি করে সমান, সমকোণ, আর সবগুলো বাহু সমান, তাহলে ওই চিত্রটাকে আমরা কি বলি? তোমরা তো পড়েছো যে চতুর্ভুজের, অর্থাৎ 4টি ভুজ আছে, 4টি বাহু আছে, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ, তাহলে ওই চতুর্ভুজকে কি বলে? বর্গ বলে। কি বলে? বর্গ। অর্থাৎ এটা একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা যেটা লিখব, 4টি বাহু যেহেতু সমান, তাহলে আমরা এভাবে লিখব। দেখো চিত্রে প্রথমে আকার পরে লিখব, চিত্রে এ বি সি ডি, এভাবে সিরিয়াল অনুসারে লিখব। এ ডি সি বিও লিখতে পারবো, কিন্তু আমরা এরকম লিখবো না। দেখো এ সি বি ডি, উল্টো পাল্টা লিখবো না, যে কোনো একদিক থেকে এর পর বি, বির পর সি, সির পর ডি, এভাবে লিখবো। অথবা এ ডি সি বি, অথবা তুমি অন্য কোনো ক্যাপিটাল লেটার অথবা ক খ গ এরকম কোনো কিছু ব্যবহার করতে পারো, কিন্তু সিরিয়ালে লিখবে এ বি সি ডি। এইখানে চিত্রের সিরিয়ালে লিখবে, তোমার অক্ষরের সিরিয়াল না, চিত্রে যেটা লিখছো সেটার সিরিয়াল। যেমন এর পরে বি, বির পরে সি, সির পরে ডি। চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, বর্গ বা বর্গক্ষেত্র। এরপরে তোমার যদি বৈশিষ্ট্য বলে, বৈশিষ্ট্য কথা লিখবা। বৈশিষ্ট্যটা কি লিখবা? একই জিনিস কিন্তু বারবার লিখবা না। আমি একটি দেখিয়ে দিই তোমাদের জন্য, একটি লিখে দিলাম। যেমন মনে করো, লেখো বর্গের বৈশিষ্ট্য। বর্গের বৈশিষ্ট্য এভাবে লিখে 1 নাম্বার দাও। বর্গের প্রত্যেকটি বাহু কেমন আসছিল? সবগুলো বাহু সমান ছিল। তুমি যদি লেখো যে সবগুলো বাহু সমান ছিল অথবা প্রত্যেকটি বাহু সমান ছিল, আমরা তো জানি বর্গক্ষেত্রে 4টি বাহু। এখন যদি তুমি বলো 4টি বাহু সমান, তাও হবে। প্রত্যেকটি বাহু সমান, তাও হবে। তুমি যে বর্গের প্রত্যেকটি দিয়ে দিলাম, প্রত্যেক মানে কিন্তু 4টি। বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি? সমান এবং সমান্তরাল। সমান্তরাল একটু কঠিন মনে হতে পারে তোমাদের, এই জন্য আমি সমান্তরাল লিখছি না। দেখো বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি? সমান। এখন তোমরা 2 নাম্বার আবার এমন লিখবে না, বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান্তরাল। এই একই জাতীয় কথা লেখার দরকার নেই, একটু ভিন্ন কিছু আনো। দেখো প্রথমে আমি বলছি বাহুর কথা, এখন আমরা কোণের কথা বলতে পারি। দেখো এইখানে প্রত্যেকটি কোণ কেমন ছিল? সমকোণ ছিল। তাহলে বর্গের প্রত্যেকটি কোণ বা 4টি কোণ যেটাই বলো, প্রত্যেকটি কোণ মধ্যন্য কিন্তু বানান। বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ কিন্তু আমরা একটু আগে দেখেছি যে একটি বাহুর উপর আরেকটি বাহু লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণটা হয় সেটা কিন্তু সমকোণ হয়। তার মানে বর্গের প্রত্যেকটি কোণ আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, এই পাশের কোণ, এই পাশের কোণ, এই পাশের কোণ, সবগুলো কোণই সমকোণ। তাহলে বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। আমি কিন্তু 2টি বৈশিষ্ট্য লিখে ফেলেছি। এখন তুমি যদি আরেকটি বৈশিষ্ট্য দিতে চাও, তোমার প্রশ্ন যদি চায়, তাহলে এই কথাগুলো যেন আর না আসে, একটু ঘুরিয়ে লিখবা। দেখো আমরা বাহুর কথা বলছি, কোণের কথা বলছি, এবার তোমরা তো জানো কর্ণ আছে। কর্ণ, যে এই বাহুটা, মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, অর্থাৎ এই পাশেটা এরকম যোগ করলে এটা কর্ণ হয়, আবার এই পাশেটা যোগ করলে এরকম কর্ণ হয়। তো এই 2টি কর্ণ কি সমান হবে না অসমান হবে? সবগুলো বাহু যেহেতু সমান, কর্ণ দুটি কি হবে? সমান। তাহলে আমরা লিখব বর্গের কর্ণ দুটি পরস্পর সমান, বা সমান দিলেও হবে, সমস্যা নাই, পরস্পর সমান। দেখো আমি এই বর্গ সম্পর্কে যে 3টি বৈশিষ্ট্য লিখেছি, 3টি কিন্তু 3 রকম। অর্থাৎ প্রথমটা বলছি বাহুর কথা, পরেরটা বলছি কোণের কথা, এরপরে বলছি কর্ণের কথা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমরা এমন বৈশিষ্ট্য দিবা যেটা অন্য থেকে পৃথক করতে পারে।
যেমন তুমি যদি বলো যে বর্গের 4টি বাহু আছে, দেখো বর্গের 4টি বাহু যদি আছে বলো, তোমার আয়তক্ষেত্রেও কিন্তু 4টি বাহু আছে, রম্বসেও 4টি বাহু আছে। তো এমন কথা দিবা না যেটা সবগুলোর মধ্যে মিলে যায়। বৈশিষ্ট্য মানে কি, তাকে আলাদাভাবে চিনতে পারা যায় এমন বৈশিষ্ট্যগুলো, এমন দিকগুলো তুমি তুলে ধরবা। তাহলে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, বর্গের কর্ণ দুটি পরস্পর সমান। এখন যদি এই বর্গটা মনে করো যে উপর অংশটা মুছে দিলাম, যদি ঝড়ে এরকম ভেঙে যায়, মনে করো যে এই বাহুটা এরকম ছিল, ঝড়ে বাঁকা হয়ে গেছে, তো এই পাশের বাহুটাও কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, একই পরিমাণ বাঁকা হয়ে যাবে। উপরে এটা কিন্তু ঠিক, সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় নাই, বাহুর দৈর্ঘ্য ঠিকই থাকবে, শুধুমাত্র কি ঝড়ের কারণে এদিক থেকে ঝড় এসে বাঁকা করে দিয়েছে, অথবা এইদিকে বাঁকা করে দিল। তো সবগুলো বাহু কিন্তু সমানই আছে। এটার নাম ছিল আমাদের এ, এটার নাম ছিল বি, এটার নাম ছিল সি, এটার নাম ছিল ডি। দেখো আগের মতোই সবগুলো বাহু সমান আছে, কিন্তু কোণটা কি এখন সমান আছে আগের মতো? বলো তো, কোণটা কিন্তু আগের মতো সমান নাই। এই কোণটা কি হয়ে গেছে, কমে গেছে। এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, এইটা আবার কমে গেছে, এটা বেশি হয়ে গেছে। আগেটা ছিল আমাদের বর্গ, তাহলে এটার নাম কি, সবগুলো বাহু সমান কিন্তু কোণের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে, তখন এটা কিন্তু আর বর্গ নাই, এটা বর্গক্ষেত্র নাই, এটা কি ক্ষেত্র হয়ে গেছে জানো তোমরা? হ্যাঁ, এটা তো রম্বস হয়ে গেছে, তাই না? তাহলে আমরা লিখব চিত্রে এ বি সি ডি একটি কি, চিত্রে এ বি সি ডি একটি রম্বস। চিত্রে এবিসিডি কি, চিত্রে এবিসিডি একটি রম্বস। এখন দেখো চিত্রে এবিসিডি যেহেতু একটি রম্বস আমি বলে দিলাম, এখন রম্বসের বৈশিষ্ট্যটা আমার লিখতে হবে। তাহলে আমি এখানে বর্গের বৈশিষ্ট্য না মুছে দিয়ে এখানে লিখবো আমি রম্বসের বৈশিষ্ট্য। বর্গের বৈশিষ্ট্যের সাথে রম্বসের বৈশিষ্ট্য প্রায় মিল আছে, কিছু কিছু মিল আছে, কিছু কিছু অমিল থাকবে। দেখো লিখেছিলাম বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, বলতো রম্বসের বাহুর দৈর্ঘ্য কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে? যেহেতু বর্গক্ষেত্র এবং রম্বস একই রকম, শুধুমাত্র কোণগুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের এখানে আমি লিখব এই বর্গ শব্দটা কিন্তু এখন প্রত্যেকটাই মুছে দিব। তাহলে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এখন কিন্তু সেই আগের মতো ওই বাহুর দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমি লিখব রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এইবার দেখো কোণের কথাটা বলবো, আমি বাহুর কথা শেষ করেছি, এবার কোণের কথা বলবো। দেখো তো এখানে প্রত্যেকটি কোণ কি সমকোণ আছে? কোনো কোণই সমকোণ নাই, কিন্তু সমকোণ থেকে হয় এটা ছোট আছে, এটা বড় আছে, এটা ছোট আবার এটা বড়। তো আমি এটা লিখতে পারি রম্বসের কোনো কোণই বা প্রত্যেকটি কোণই, কোনো কোণ দিলে সুন্দর হয় মনে হয়, একটু অংশ মুছে দিচ্ছি দেখো। তাহলে আমরা লিখব রম্বসের কোনো কোণই সমকোণ কি নয়, কোনো কোণই সমকোণ নয়। এটা সমকোণ থেকে কম, এটা সমকোণ থেকে বেশি, আবার এটা কম, এটা বেশি, তাহলে সমকোণ হলো না তো? তাহলে সমকোণ নয়, এটা লিখে দিলে হবে। এরপরে আমরা বাহুর কথা বললাম, কোণের কথা বললাম, এবার আসো কর্ণ। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে আমি একটা রেখা পাবো, এটাকে বলা হয় কর্ণ। আবার এই দিক থেকে যোগ করলে একটা রেখা পাবো, এটা কর্ণ। আগের বার বর্গে ছিল কর্ণ দুটি সমান ছিল, দেখো তো এই দুটো সমান কিনা, এ আর সি আর বি থেকে ডি দুটি কি সমান মনে হচ্ছে তোমার কাছে? আমার কাছে মনে হচ্ছে সিটা একটু কম এবং বিডিটা একটু বড় অর্থাৎ বেশি। তাহলে কি বলবো আমি, রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান নয়। তাহলে আমরা এই তিনটি বিষয় তো মাথায় রাখবো। একটা হলো প্রথমে বলবো বাহুর কথা, পরে বলবো কোণের কথা, এরপরে বলবো আমরা কর্ণের কথা। এই কথাগুলো যদি আমরা বলে দিই তাহলে আমাদের সহজে বৈশিষ্ট্যগুলো হয়ে গেল, আর বেশি ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না, ভুল কম হবে। আর তোমরা যদি একই কথা বারবার লেখো তাহলে তো ভালো হলো না। পার্থক্যটা এমন হতে হবে বা বৈশিষ্ট্যটা এমন হতে হবে যাতে একটি থেকে আরেকটি আমরা পৃথক করতে পারি সহজে। এরপরে আমাদের আরও দুটি চিত্র আছে, দেখো এগুলো আমাদের আসে। প্রথমে আমরা মনে করলাম এটা একটা বাহু, এটি একটা বাহু,
দেখো তো এটি কি, এটার নাম দিলাম আমি এ, এ পাশের নাম দিলাম বি, এ পাশের নাম দিলাম সি, এটা দিলাম ডি। চিত্রে এ বি সি ডি একটি, এটা কি হবে? এ বি এবং সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সিডি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এডি অর্থাৎ উপরেরটা আর এ পাশে নিচেরটা বিসি, এই দুটি কি সমান? হ্যাঁ, এই দুটি সমান, কিন্তু চারটা কিন্তু সমান না। আগের বার যেমন প্রত্যেকটি বাহু সমান ছিল অর্থাৎ চারটি বাহু সমান ছিল, এখন কিন্তু আমাদের চারটি বাহু সমান না। আমাদের বাম পাশ এবং ডান পাশ সমান হয়েছে, উপর এবং নিচে সমান হয়েছে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হয়েছে। আমরা ডান পাশ বাম পাশ বলবো না, শুধু বলবো বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ বি সি ডি একটি কেমন চতুর্ভুজ? আমরা সংজ্ঞা থেকে জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান, সেটাকে বলা হবে আয়ত। তাহলে এই যেটা 90 ডিগ্রি সমান, এটা দেখো এই নিচ দিকে গেছে 90 ডিগ্রি সমান, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এ বি সি ডি একটি কি হবে? আয়ত বা আয়তক্ষেত্র লিখে দাও। আচ্ছা, আয়তক্ষেত্র। এরপর যদি বৈশিষ্ট্য লিখতে বলে, বৈশিষ্ট্য নাম দিয়ে দিলে ভালো হবে, যেমন আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি দিব? আগের মতোই আমরা একই কাজ করব। 1 নম্বরে দিব বাহুর কথা বলবো। দেখো তো, আগে তো বলছিলাম আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেও বলছিলাম, রম্বসে বলছিলাম। এখন কি আমি বলতে পারবো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান? ভালো করে খেয়াল করো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কি বলতে পারবো? আগে কিন্তু বলছিলাম, এখন কিন্তু এ বি বাহু আর সিডি বাহু সমান, আর এ বি আর সিডি সমান, এদিকে এডি আর হলো বিসি সমান। তাহলে আমি প্রত্যেকটি বাহু সমান বলতে পারবো না। যেহেতু প্রত্যেকটি বাহু সমান বলতে পারবো না, তাহলে কি বলতে পারবো? বলতে পারবো বিপরীত বাহু সমান, তাই না? ঠিক আছে, তাহলে আমরা লিখবো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কেমন? সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কেমন? সমান। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরটা দিব। বাহুর কথা শেষ, প্রথমে আমরা বাহুর কথা বলেছি, এবার বলবো কোণের কথা। তাহলে দেখো, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, সবগুলো কোণ কিন্তু আমার সমকোণ। তাহলে আমি লিখব আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ লিখতে পারি আমি, যেহেতু সবগুলো কোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আমাদের আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি হলো? সমকোণ। এবার 3 নম্বর বৈশিষ্ট্যটা আমি কি লিখব? আমি কিন্তু আগে বলেছি, প্রথমে আমি বাহুর কথা বলছি, পরে কোণের কথা বলছি, এরপর কর্ণের কথা বলবো। তো আমি এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে একটি কর্ণ পেয়ে যাব, আবার বি বিন্দু আর ডি বিন্দু যোগ করলে আরেকটি কর্ণ পেয়ে যাব। দেখো তো কর্ণ দুটি সমান মনে হচ্ছে কিনা? কর্ণ দুটি সমান মনে হচ্ছে। তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রের কর্ণ দুটি কি সমান বা পরস্পর সমান, যাই দাও দিও সমান। দেখো আমি 3 রকম বৈশিষ্ট্য লিখছি, কিন্তু একটির সাথে আর একটি মিলছে না। তোমরা অনেক সময় একটু মিস্টেক করো, যেমন বাহুর দৈর্ঘ্যগুলো সমান, সমান্তরাল, একই জিনিস বারবার দাও। আমি কিন্তু একই কথা আবারও বারবার বলতেছি যে 3 রকমের বৈশিষ্ট্য দিবে। এরপর মনে করো যে এই চিত্রটাই কোনো কারণে এরকম হলো, এদিকে ঝড়ের কারণে একটু বেঁকে গেল, আগের মতোই ঝড় নিয়ে আসলাম। আগের বার যেহেতু ঝড় নিয়ে আসছিলাম, এবারও মনে করো ঝড় আসছে, তো একটু বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার পর চিত্রটা আমার এরকম আসছে। অর্থাৎ এখানে আমার এ বিন্দু ছিল, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু। তো এই চিত্র আর আগের চিত্র কিন্তু এক না। এখানে কোণটা সমকোণের চেয়ে কম হয়ে গেছে, এখানে বেড়ে গেছে, এখানে কমে গেছে, এখানে আবার বেড়ে গেছে। তো আগেরটাই তো আমাদের কোণগুলো কী ছিল? সমকোণ ছিল, এখন সমকোণ নাই। তাহলে এই চিত্রটার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই চিত্রটার নাম কি হবে? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে কি বলে? তাকে বলে সামান্তরিক। তাহলে তাকে বলে সামান্তরিক। তাহলে আমি নামটা দিয়ে দিই,
তাহলে চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক, চিত্রে এবিসির একটি সামান্তরিক। আচ্ছা, এরপরে সামান্তরিকের বৈশিষ্ট্য আমি কি লিখব? এই নামগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। এটা কি ঠিক থাকবে? দেখো তো, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু কি আছে? তাহলে আমি এখানে শুধু নামটা চেঞ্জ করে দেবো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান বা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান লিখলে একটু ভালো হয়, সমান বা দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তো আমার 1 নম্বর বৈশিষ্ট্য শেষ। এবার 2 নম্বর বলছিলাম প্রত্যেকটি কোণ সমকোণ। এখানে প্রত্যেকটি কোণ কি সমকোণ আছে বলো তো? সামান্তরিকে প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ নেই। প্রত্যেকটি কোণ যেহেতু সমকোণ নেই, তাহলে আমি কি লিখবো? কোন কোণ, এরকম শব্দটা লিখলে ভালো হয়। সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। তো বাহুর কথা বললাম, কোণের কথা বললাম, এরপর আমরা কর্ণের কথা বলবো। দেখো তো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে একটা কর্ণ পাবো, আর এই বিন্দু যোগ করলে একটা কর্ণ পাবো। দুটি কর্ণ কি সমান আছে? তোমরা চিত্র থেকে ভালো করে খেয়াল করলে দেখবে যে দুটি কর্ণ কিন্তু সমান না। এসিটা একটু ছোট কম আর বিডিটা একটু বড়, তাহলে কর্ণ দুটি সমান না। তাহলে আমরা কি বলবো? সামান্তরিকের কর্ণ দুটি সমান নয়। দেখো কত সহজে একটি থেকে আমরা আরেকটি পৃথক করে ফেলছি। তো এইভাবে আমরা যদি সহজভাবে চিত্রটা মনে রাখতে পারি আর সংজ্ঞাটা মনে রাখতে পারি, তাহলে আমার চিত্র আঁকা কিন্তু কষ্টকর হবে না এবং বৈশিষ্ট্যগুলোও কিন্তু এই চিত্র থেকে বের হয়ে আসবে। এরকম তোমাদের কিছু চিত্র আঁকতে বলে কিছু সংজ্ঞা চায় অথবা বৈশিষ্ট্য চায়, তোমার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখতে হবে। একই কথা বারবার লিখবে না, আর পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। আমি যেরকম মুছে মুছে দিলাম, তোমরা আবার এরকম মুছে মুছে দেবে না, কিন্তু প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে পরিষ্কারভাবে লিখবে। আর একটি কথা আমি আবারও বলছি, তোমরা যদি কোনো সময় রাফ টাপ করতে চাও তাহলে ডান পাশে করবে, রাফ করবে, আর কাটাকাটি করবে না। যদি বেশি কাটাকাটি হয়ে যায় ওটা কেটে দিয়ে আবার পরিষ্কার করে লিখে দিবে। আর তোমাদের প্রশ্নে যেভাবে বলে, অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্য বলা থাকে সেই পরিমাণ দৈর্ঘ্য নিয়েই তুমি চিত্রটা অঙ্কন করবে। আমাদের এখানে মনে করো 5 সেন্টিমিটার যদি বলি, 5 সেন্টিমিটার এই ছোট হয়ে যাবে, সেটা তো বোর্ডে দেখাইতে পারবো না আমি। তো এই 5 সেন্টিমিটার যে পরিমাপটা বলে সেই পরিমাপগুলো নিয়ে চিত্র আঁকবে। এরপরে বৈশিষ্ট্য চাইলে বৈশিষ্ট্য লিখবে, সংজ্ঞাটা একটু ভালো করে পড়বে, বাসায় থাকবে, ভালো থাকবে। এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন। আল্লাহ হাফিজ।